এই অন্ধকার নিশুতি জঙ্গল যেন ডাকছে। একবার কি কাছে গিয়ে দেখবেন তিনি? সমরবাবু তো এত সাহসী নন, তাহলে কি এত টানছে তাকে? তার ঘুমের ভেতর কার যেন অস্থির দাপাদাপি। কি ওই মেয়েটা? হ্যাঁ, বড় ডাকছে সমরবাবুকে। ভীষণ চেনা মুখটা, কোথাও যেন দেখেছেন। তার আবছা মুখ এত কেন হাতছানি দিচ্ছে তাকে? এ কি? এ তো চন্দনা। ঘড়ি পোতার নামটা কেমন একটা অদ্ভুত নাম। ঘড়ি কখনো পোতা যায় নাকি? সমর বারুজ্যেরও এমনই মনে হয়েছিল। সে বিষয়ে কিঞ্চিত উদ্বিগ্ন হয়ে কুশলবাবুকে কথাখানা পারেন। নতুন পোস্টমাস্টার, হিসাবপত্র বুঝে নেওয়ার আগে জায়গাটাকেও তো একটু মেপে নিতে হবে। ওখানেও হ্যাঁ স্যার ভালো আছেন স্যার এরকম মার্কা এক কেরানিকে পেয়েও গেছেন। লোকটার নাম কুশল সান্যাল, পিয়ন, বড় ভালো মানুষ। কেরানি না থাকায় তিনিই দুবেলা চা দিয়ে যান। এখানে আসার আগে অবশ্য কিছুটা ময়না তদন্ত নিজেই করেছেন সমরবাবু। সমরবাবুর জ্যাঠার এক ভাইয়ের গ্রামের বাড়ি ছিল এই ঘড়ি পোতাতে, তাই এই গ্রামের গল্প কিছুটা জানতেন সমরবাবুর জ্যাঠার। এখন প্রচুর বয়স, অনেক কিছুই মনে করতে পারেন না। তত্তরের শরীরে, তবুও সমরবাবুকে বলেছিলেন, সমর, ওই জায়গাটা শুনেছি খুব একটা ভালো না। সমরবাবু জিজ্ঞাসা করেছিলেন, কেন গো জ্যাঠা, চোর ডাকাতির উপদ্রব আছে নাকি? না না, এমনি শান্ত গ্রাম, লোকজনও খুব ভালো। আমি একবার দুবার গিয়েছি, কিন্তু তার ফলে আমি দুরাতের বেশি ভয় কাটাতে পারিনি। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করছি, ভয়টা কিসের? তেনাদের। এটা শুনে হো হো করে হেসে উঠেছিলেন সমরবাবু। ওসবে আজকাল আবার কেউ ভয় পায় নাকি? এই কথাটা যতটা হালকা ভাবে নিচ্ছ, আজও কিন্তু ব্যাপারটা অতটা হালকা নয়। সমরবাবু ভেবেছিলেন বয়স হওয়ার সাথে সাথে বোধ হয় যেমন মানুষের ভয়ের রোগ বেড়ে যায়, তেমনি ওর জ্যাঠাকেও ৭২ পেয়েছে। তাই জ্যাঠাকে বিশেষ না ঘাটিয়ে তিনি সেখান থেকে চলে এসেছিলেন। জায়গাটায় ডিউটি নিয়ে যেদিন প্রথম এসেছিলেন, পোস্ট অফিসের প্রায় সামনে পৌঁছেও প্রায় ৪৫ মিনিট একই জায়গায় ঘুরঘুর করেছেন। কুশলবাবুর ফোন নম্বরটা আগে থেকেই ছিল, কিন্তু যদি না এসেছেন সেদিন সকাল থেকে কুশলবাবু ফোনটা সুইচড অফ। আর এই অঞ্চলে তিনি সেই সকালবেলা কোনো লোককে সামনে পাচ্ছিল না যে ঠিকানাটা জিজ্ঞাসা করে নেবেন। কুশলবাবু একটা রেশন দোকানের কথা বলেছিলেন পোস্ট অফিসটা রেশন দোকানের খুব কাছে। সেই মতো আন্দাজ করে তিনি রেশন দোকানের কাছে পৌঁছেও রাস্তা হারিয়ে ফেলেছিলেন। জায়গাটা একটা গন্ড গ্রামই বলা যায়। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, ধান জমি, মাঝখান দিয়ে সরু ইটের রাস্তা। তবে রেশন দোকানের অনতি দূরেই একটা ছোট্ট জঙ্গল মতো অংশ, একেবারে ঘাসে ভরে আছে। অদ্ভুতভাবেই সকালবেলাতেও ঝিঝির মতো কি যেন একটা আওয়াজ অনবরত আসছে সেই জঙ্গল থেকে। একটু এগিয়ে একটা পুরো বাড়ি দেখতে পাচ্ছিলেন উনি, কিন্তু এগিয়ে দেখার সাহস পাননি, কারণ একে তো ওই আগাছা পেরিয়ে সেই স্থানে যাওয়া সম্ভবই নয়, আর দ্বিতীয়ত ওই পুরো বাড়িটা তো কোনো মতেই পোস্ট অফিস হতে পারে না। আর জঙ্গলের মধ্যেও যেন একটা অদ্ভুত কুয়াশা লুকিয়ে রয়েছে। প্রথমে একটু উৎসাহ থাকলেও পরের দিকে কিন্তু একটু বিরক্ত হচ্ছিলেন সমরবাবু। প্রায় ১১ বার ফোন করেছিলেন কুশলবাবুকে। আশেপাশে কোনো লোকও দেখতে পাচ্ছিলেন না। কি করবেন তা বুঝতে না পেরে রেশন দোকানের পাশেই থাকবেন বলে স্থির করলেন। এমন সময় পিছন থেকে খুব জোরেই কেউ একজন বলে উঠলেন, স্যার তো আপনি? চমকে তাকিয়েছিলেন সমরবাবু। আপনি কুশলবাবু? জিজ্ঞাসা করেছিলেন। আগে হ্যাঁ স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা? এখানে এসে থেকে তো কোনো লোক দেখতে পাচ্ছি না, আর তার মধ্যে আপনি ফোনটা সুইচ অফ করে রেখে বসে আছেন। এই রেশন দোকানে এসে গেছি তা তো প্রায় ৪৫ মিনিট আগে। কি করব বুঝতে না পেরে আমি ওই জঙ্গলের দিকটা একটু এগিয়ে যাচ্ছিলাম। এই কথাটা শুনে হঠাৎ আঁতকে উঠলেন কুশলবাবু। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, আসলে
আমার ফোনের চার্জারটা খুব ডিস্টার্ব করছে, চার্জ থাকছে না। ফোনের দোকানটা একটু দূরে, শহরে, সকাল 10টার আগে তো খুলবে না। সেই আন্দাজ করেই আমি সাইকেল নিয়ে চলে এলাম আপনাকে নিতে। তবে কিছুটা থেমে নিয়ে কুশলবাবু আবার বললেন, স্যার আর যাই করুন, ও জঙ্গলের দিকে কিন্তু কখনোই যাবেন না। ধুর, পাগল নাকি? আমার কি ভীমরতি হয়েছে? তবে চিনতে পারছিলাম না ওই পোড়ো বাড়িটাই পোস্ট অফিস কিনা। সেই কথাটা শুনে কুশলবাবু বললেন, না, ওই পুরো বাড়িটার দিকে কোনোদিন যাবেন না, ভারী বিপদ। কি বিপদ? ওসব একেবারে বলা যাবে না স্যার, অনেক গল্প, ধীরে ধীরে বলবো। আপনি ক্লান্ত হয়ে এসেছেন, আমার বউ আপনার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করেছে, আমার বাড়িতে একটু খেয়ে নেবেন চলুন। এতক্ষণ সাইকেলে বসেই কথাগুলো বলছিলেন কুশলবাবু। এরপর সাইকেল থেকে নেমে ক্যারিয়ারের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, স্যার এই ক্যারিয়ারে বসতে পারবেন তো? এখানে ওই রিক্সা, টোটো, ভ্যান তেমন কিছু পাওয়া যায় না। সমরবাবু হেসে সম্মতি দিয়েছিল। আসলে স্যার, আমাদের এই গ্রামের একটা বড় ইতিহাস রয়েছে, আপনাকে একদিন নিয়ে যাব। রেশন দোকান থেকে একটু উত্তর দিকে একটা নালার মতো একটা অংশ আপনার চোখে পড়েছে? নিশ্চয়ই পড়েছে। ওটা সে নালা নয়, ওটা শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর অংশ। একসময় এই অঞ্চলে সরস্বতী নদীর প্রবাহ যথেষ্ট ছিল। আমি অনেকদিন আগের কথা বলছি, তখন সপ্তগ্রাম বন্দরও যথেষ্ট জমজমাট ছিল। সে সময় এই অঞ্চল ছিল পর্তুগিজদের দখলে। এই গ্রামের কাছেই ছিল রায়বল্লভপুর। সেখানে জমিদার ছিলেন নিশিকান্ত শেঠ। তারই বংশের লোকেরা আমাদের দেশে স্বাধীনতা আনতেও যথেষ্ট অবদান রেখেছে। সে পরের কথা। আমি যখনকার কথা বলছি তখন ইংরেজরা বাংলায় পা দেয়নি। তো এই শেঠদেরই জমি জমার মধ্যে এই ঘড়িপোতাও এক অংশ ছিল। শোনা যায় তৎকালীন পর্তুগিজ নাবিকেরা নাকি এই বড় কুঠি বানিয়েছিল। এটি ছিল তাদের প্রশাসনিক দপ্তর। তবে সবাই খুব একটা ভালো মানুষ ছিলেন না। শোনা যায় সে সময় মা বোনেদের সাহেবরা খুবই উত্তপ্ত করতেন। এরকমই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একদিন। এক বিধবা স্নান সেরে আসার পথে ওই সাহেবদের সম্মুখীন হন। মত্ত অবস্থায় সাহেবরা তার প্রবল চিৎকার আপত্তি সত্ত্বেও জোর করে ওই কুঠিতে নিয়ে যান এবং তার সর্বনাশ করেন। শোনা যায় এই ঘটনার পর মেয়েটি নাকি ওখানেই মারা যায়, আর সাহেবরা তাদের কুকীর্তি ঢাকতে মেয়েটাকে ওখানেই গড়ে দেন। সেটার লোকেরাও এই ঘটনার অবগত ছিলেন না। অঞ্চলটা মোটামুটি ফাঁকাই থাকতো। তো এই ঘটনার বেশ কিছুদিন পর নাকি একজন সাহেবের মৃতদেহ উদ্ধার হয়। কেউ নাকি তাকে আঁচড়ে খাবলে খেয়েছে। চোখহীন নিথর দেহটা পড়েছিল দুর্গের মানে ওই কুঠিরের বাইরে। তার 3-4 মাস বাদে আর এক সাহেব ছাদের কার্নিস থেকে পা পিছলে মাটিতে পড়ে মারা যান। লোকে বলা বলি শুরু করে যে ওই মেয়েই নাকি ভূত হয়ে এসে সবাইকে সাজা দিচ্ছে। সাহেবরা ওটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। তারা এখন যেখানে ওই রেল স্টেশন, সেখানে একটা কুঠি বানিয়ে বসবাস শুরু করেন। সে কুঠি আর নেই, ওটা ইংরেজ আমলেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কুঠির বড় ঘড়িটা আজও আছে। রাত 12টার পর কেউ কাছাকাছি দাঁড়ালে এখনো ওই ঘড়ির টিক টিক আওয়াজ স্পষ্ট শুনতে পাওয়া যায়। অথচ এই জলা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা ওই কুঠির ভগ্নাবশেষ রয়েছে। সেখানে তো ওই ঘড়ির পরিচর্যা হয় না বহু বছর। তার মানেই বুঝছেন তো স্যার, নিশ্চয়ই কোনো ভুতুরে ব্যাপার আছে। আমার জন্ম এইখানে। আমার বাপ ঠাকুরদার আমল থেকে শোনা এই অঞ্চলে একটা ভুতুরে ব্যাপার আছে ওই জলকুঠিতে। তবে আরো একটা ব্যাপার আছে বলে চুপ করেছিলেন কুশলবাবু। সমরবাবু এক গ্লাস উত্তেজনার কণ্ঠ নিয়ে যেন পিপাসার্ত দৃষ্টিতে চেয়েছিলেন কুশলবাবুর দিকে। তিনি থামতেই বললেন, আহা,
এত ভালো গল্পের মিড পয়েন্টে থামলে হয়? কি দারুণ লাগছিল শুনতে। স্যার, আপনি হয়তো এটাকে গল্প ভাবছেন, এটা কিন্তু গল্প না। আসল ভয়ের ব্যাপারটা আপনার জন্য। শোনা গিয়েছিল ওই অল্প বয়সী বিধবার এক প্রেমিক ছিল। এখন যেখানে পোস্ট অফিস, ওখানে একটা কাঁটা বটের থান ছিল। বিধবা মেয়েটির মৃত্যুর পরে সে ছেলে নাকি গলায় দড়ি দেয়। তারপর তো অনেক ঘাটের জল অনেক দূরে বয়ে যায়। সরস্বতী নদীও নেই, সেটাদের কাছারি ঘরও নেই, শুধু পড়ে আছি আমরা। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন কুশলবাবু। তারপর টেবিলে রাখা জলের গ্লাস থেকে ঢকঢক করে জল খেয়ে বললেন, উফ, এই গরমে আর পারা যায়? এখনো এই মোবাইলের যুগে মানি অর্ডার আছে এখানে। মনে হয় এখনো বোধহয় এই এলাকা ইংরেজদের শাসনেই পড়ে আছে। আপনি কিন্তু বেশ মজার মানুষ কুশলবাবু। তবে একটা কথা, এখানে তো আমার 3 দিন হলো রাতে কোয়ার্টারেই শুচ্ছি। প্রথম 2 দিন রাতে ঘুম বেশ তীব্র হয়েছিল, তাই তেমন কিছু টের পাইনি। তবে কাল রাতে হঠাৎ আমার গলা একটু শুকিয়ে গিয়েছিল। জল খাবার জন্য বিছানা ছেড়ে উঠতেই একটা আলো চোখে পড়ল। আলোটা আমার পশ্চিম দিকের জানলা ভেদ করে আসছে। একটু কাছে এগিয়ে যেতে বুঝলাম আলোটা আসছে ওই জঙ্গল থেকেই। ঠাউর হলো যে ওটা আসছে ওই কুঠিবাড়ি থেকেই। কিন্তু ওই পরিত্যক্ত কুঠিবাড়িতে অত রাতে কে আলো জ্বালায় গো? তারপর বুঝলাম ও আলো টালো কিচ্ছু না, ওসব আলেয়ার খেলা। ওই জলা জমি তো, মিথেন গ্যাসের জন্য আগুন জ্বলছে। আর দেখে মনে হচ্ছে যেন কেউ বোধহয় অনেক দূরে মশাল জ্বালিয়েছে। বাষ্প মিশে থাকায় আর কিছু দেখাও যাচ্ছে না। আপনি স্যার আমার বাড়িতেই থাকবেন, আপনার আর এখানে থেকে কাজ নেই। আপনি চলুন দেখি, আমার সাথে চলুন। সে কি? না না, তা হয় নাকি? আর তাছাড়া এখানে তো আমায় কোয়ার্টার দিয়েছে সরকার থেকে। না স্যার, দরকার নেই। আপনি ওখানেই থাকবেন, আমার বাড়িতে। আমি তো বললামই, আমাদের একটা ঘর আছে। আমার এক জ্যাঠা থাকতো, মারা যাওয়ার পর ফাঁকাই থাকে। আমি ওই ভুলুকে দিয়ে সব ঝুল ঝাড়ার ব্যবস্থা করে রাখছি। ওরে না রে বাবা, আমি বলছি তো, এখানে আমাকে কাবু করবার লোক নেই। রাশভারী বামুন আমি, বুঝলে? সে না হয় ঠিক আছে, আমারও একটা আর্জি আছে স্যার। মানে আপনার থেকে গান শোনার। দুপুরবেলা আপনি বেশ গুনগুন করে গান গাইছিলেন, বেশ পুরোনো দিনের গান লাগলো। আপনি কি স্যার গান জানেন? ও তেমন কিছু না। আসলে আমার বাবা ওস্তাদ আবু বশির খায়ের কাছ থেকে তবলা শিখতেন। কিন্তু বাবার এতই মেধা ছিল যে ওস্তাদের পাশে বসে এতদিন সঙ্গত করবার ফলে গানটাতেও বেশ কালোয়াতি দখল করে নিয়েছিলেন। মানে ওই ক্লাসিক্যাল গানে দক্ষতা আর কি। তো আমার তালিম বলতে বাবার কাছেই। বাবা আবার খুব নিধুবাবুর টপ্পা ভালোবাসতেন। ছোটবেলায় আমাদের বাড়ি প্রচুর গ্রামোফোন রেকর্ড থাকতো। বাবার শখ ছিল এসব জমানো। ওহ, দারুণ হবে তাহলে। তবে স্যার ওই কালোয়াতি গানটা এখানে গাইবেন না, আমার বাড়িতে বসে নয়, যত খুশি গাইবেন। উফ, আবার গানে কিসের আপত্তি? না স্যার, আপত্তি না, কিছু মনে করবেন না। আসলে ওই যে বিধবা মেয়েটির প্রেমিক ছেলেটির কথা বলেছিলাম, ওর বাবা জগৎ শেঠের বাড়িতে নহবত বসাতেন, আর ছেলেটিও খুব ভালো গায়ক ছিল নাকি। ওই বিধবা মেয়েটি যখন স্নান করতে যেত, তখন আড়ালে ইঙ্গিতে গানের সুরে ডাকতো ছেলেটি। এইভাবেই একদিন দুজনের প্রণয় বেড়ে ওঠে। তাই বলছিলাম আর কি। কুশলবাবু, এরকম আর কি কি লিস্ট আছে আমাকে একবার দেবেন তো। স্যার, আসলে আমি চাই না যে আপনি কোনো বিপদের মধ্যে পড়ুন। আমি ওই ভুলুকে দিয়ে আপনার কোয়ার্টারে সব ঝুল ঝাড়ার ব্যবস্থা করে দিয়েছি। আর রাত্রিবেলা কোনো গান টানের আওয়াজে বা কোনো আলো টালো দেখলে সেদিকে
ছুটে যাবেন না, আবার জানলাখানা ভালো করে টাইট করে বন্ধ করে ঘুমাবেন। স্যার, 2টো মশার কয়েল ব্যবস্থা করেছি। এদিকে আবার মশা ছাড় পোকা খুবই উপদ্রব। মশারি টাঙিয়ে শোবেন, কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বউ খুব ভালো ফুলুরি বানায়। চা ফুলুরি খাওয়াবো একদিন আপনাকে স্যার। আমাদের দুকলি রাগ রাগিনী শোনাবেন? কি ঠিক তো? রবিবারের রাতে বড় একলা লাগে সমরবাবুর। এত বয়স অবধি বিয়ে করেননি, তবে এবার ভাগ্নিরা গো ধরেছে যে না, মামার বিয়ে দিতেই হবে। ওদের বুঝিয়ে পারেন না যে তার প্রায় 40 ছুঁই ছুঁই, 3বার বদলি হয়ে এখন এই গ্রামে এসেছেন। শুধু ভাগ্নি কেন, মামা কাকা কেউই বাদ যান না। মামা বলেন, বুঝলি সমর, ওই ভূত প্রেতের গ্রামে যাচ্ছিস, একলা একলা থাকবি। একখান বিয়ে করে গেলেই পারতিস, সরকারি চাকরি, মেয়ের অভাব হতো না। কাকা বলেন, একা একা আর কতদিন রান্না বান্না করবি? বাড়িতেও থাকিস না। তোর জন্য আমার দাদা বৌদিটা শুকিয়ে গেল চিন্তায়। এবার একখান বিয়ে করে ওদের বৌমা দেখার সুযোগ করে দে বাপ। রাগ ধরে সমরবাবুর। আচ্ছা, সবাই কি বিয়ে করে? করলেও বা কি এমন রাজকার্য উদ্ধার হবে শুনি? এইসব বিড়ম্বনার হাত থেকে বাঁচতে গ্রেস পিরিয়ডের আগেই এসেই এই ঘড়িপোতায় চাকরিতে জয়েন করেছেন উনি। আগের পোস্টিং ছিল মেদিনীপুরের পটাশপুরে। প্রচুর আনাগোনা লোকের, সময়ই পেতেন না। কিন্তু এ জায়গা যেন একেবারে শ্মশান। 2-4 জন লোক আসে, আধার কার্ড এসেছে কিনা, কার ভোটার কার্ড হারিয়ে গেছে, তার রিনিউয়াল হলো কিনা, সেসবই জানতে ভিড়। টেকারিংয়ের কাজ একেবারেই হয় না। সমরবাবু এসে একটা আলমারি তো খুলতেই পারেননি। কুশলবাবু বললেন, আগে ওটা খুলতে গেলে ভাঙতে হবে, তাতে জমে রয়েছে এক রাজ্যের ঝুল। পেছনের দেয়ালটা থেকে পলেস্তারা খসে পড়েছে, মেঝের রং পালিশও উঠে গেছে। কুশলবাবু হা হা করে ছুটে এসেছিলেন। আরে আরে স্যার, কি করছেন? কি ঘাড়ে গর্দানে লেগে গিয়ে একখান কাণ্ড বাঁধাবেন নাকি? তারপর সমরবাবু আর ওই জিনিসপত্র ছুঁয়ে দেখেননি। অতঃপর 5 দিন হলো। রবিবারের রাতে বসে একলা লাগে সমরবাবুর। মনে মনে ভাবেন, তাহলে কি অনেকটা দেরি হয়ে গেল? অন্তত কেউ একটা সঙ্গিনী থাকলে এই অজপাড়া গায়ে ভূতের গল্প করেই কাটিয়ে দিত সমরবাবু। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ খুট করে একটা শব্দ হলো দরজার বাইরে। মনে হলো কেউ যেন দরজার কড়াটা ধরে একবার নাড়ালো। কে বলে একবার চিৎকার করলেন, কিন্তু কোনো সাড়া এলো না। টেবিলে রাখা ঘড়িটার দিকে দেখলেন, সবে সন্ধে 8:30 বাজে। কানুরও তো আসার সময় হয়নি। সে হোম ডেলিভারি রুটি আর তরকারিটা দিয়ে যাবে 9:30 নাগাদ। জায়গাটায় যেন কত সাত তাড়াতাড়ি সন্ধে নামে। সন্ধে 6:30টার সময় কোথায় ঝিঝি ডাকে, এইখানে না এলে তার বোধহয় কোনো ধারণাই হতো না। হয়তো ভাবলেন বোধহয় হাওয়াতে আওয়াজ হয়। মোবাইলটা নিয়ে কোটর কোটর করছিলেন কোয়ার্টারের খাটে বসে। আলোটা ছোট করেই রেখেছেন। বাইরে প্রতিপদের চাঁদের আলোয় ভরে যাচ্ছে ঘর। আওয়াজটা আবার এলো, এবার বেশ জোরে খটখট করে কড়া নাড়ার আওয়াজ। সমরবাবু ভাবলেন নিশ্চয়ই কানু এসেছে, আজ বোধহয় একটু আগেই এসেছে। সে ধারণা করেই আসছি, দাঁড়াও বলে খাট থেকে নেমে হাওয়াই চপ্পলে পা গলিয়ে দরজাটা খুলে দিলেন। এ কি, আপনি এখানে কি করছেন? আপনাকে তো বললাম এখানে এরকম সাহায্য দেওয়ার নিয়ম নেই। আপনি সরকারি কার্যালয়ে যান। আর আমি তো কিছু টাকা দিয়েই দিয়েছি সকালে, তাহলে এখন এসেছেন কেন? মতলব কি আপনার? দরজাটা খুলেই এই কথাগুলো বললেন সমরবাবু। আসলে যার উদ্দেশ্যে কথাগুলো বলা, তিনি একজন মাঝবয়সী চেহারার বিহারী মহিলা। দুপুরের দিকে যখন ভাত খাওয়ার পর একটু ঝিমোচ্ছিলেন, তখন এই মহিলার প্রথমবারের জন্য দর্শন পান সমরবাবু। साहब साहब कुछ पैसा दीजिए ना। প্রথমে বুঝতে পারেননি সমরবাবু। ভেবেছিলেন মহিলা হয়তো মানি অর্ডার করাতে এসেছিলেন। তিনি তা ভেবেই জানলার তারজালির মধ্যে দিয়ে মহিলাটির উদ্দেশ্যে বলেছিলেন, মানি অর্ডার তো? কার নামে করতে চান সেটা বলুন, সই করতে পারেন?
नहीं साहब, मेरी बेटी का शादी है, कुछ पैसा मिल जाता तो अच्छा होता। সমরবাবুর পাক্কা 10 মিনিট লেগেছিল এটা বুঝতে যে উনি কোনো পোস্ট অফিস সংক্রান্ত কাজে আসেননি, বরং এসেছেন মেয়ের বিয়ের সাহায্য চাইতে। আরে এখানে এসব কিছু হবে না, আমার কাছে 50টা টাকা আছে, এই নিন ধরুন, আর আপনি শহরে দেখুন যান। মহিলাটি টাকাটা পেয়ে একটু সন্তুষ্ট হলো, তারপর বলল, বাবু সাহেব, আপনার শাদি হয়ে গেছে? এসব জেনে তোমার কি হবে, যাও চলে যাও। ততক্ষণে খুব মাথা গরম হয়ে গেছে সমরবাবুর। এ কি রে বাবা, যেখানেই যাচ্ছে সেখানেই এই এক কথা, কি উটকো ঝামেলায় পড়লেন তিনি। সে ভদ্রমহিলা আবার এসেছে ফিরে, একা নয়, সঙ্গে একজন মেয়ে। বোধহয় এই মহিলারই মেয়ে হবে হয়তো। মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণা, মুখটা মিষ্টি, কিন্তু গায়ে কিরকম অদ্ভুত পোশাক পরে আছেন। মানে সে শাড়ি কাপড় দেখলে বোঝা যায় যে মানধাত্তা আমলের। মেয়েটিকে দেখিয়ে ভদ্রমহিলা একটু গদগদভাবে বলল, সাব ইয়ে আমার বেটি আছে। তারপর মেয়েটিকে ইশারা করে বলে, আরে পাওছো বেটিয়া, সাবকো পাওছো। মেয়েটিও সঙ্গে সঙ্গে সমরবাবুর পায়ে ধপ করে প্রণাম করে বসল। এই এই কি করছো এসব? আরে কি মুশকিল, আরে কি চাই বলো না তোমাদের? এখানে কিন্তু পুলিশ থাকে, আমি কিছু না বললে ওরা তোমাদের ধরে নিয়ে যাবে। ততক্ষণে সমরবাবুর মনেও একটু যেন ভয় ধরে গেছে। তিনি নিজের মধ্যে সাহস আনার জন্যই কথাগুলো বললেন। পুলিশের কথা শুনেই মা মেয়ে হো হো করে হাসতে লাগলো, বলল, স্যার, আমাকে আর আমার মেয়েকে পুলিশ বহুত আচ্ছা সে চেনে। আমি কোনো দিন কারো অনিষ্ট করি না, খুব ভালো মানুষ। শুধু যে আমার কথা শোনে না। আরে কি মুশকিল, আর তোমরা আমাকে জ্বালিও না প্লিজ, যাও এখান থেকে। বলে মুখের উপর দরজাটা বন্ধ করে দিতে চান সমরবাবু, কিন্তু তা করার আগে, সাব एक बात तो सुन लीजिए। আমি শুনলাম আপনি শাদি করেননি, উমর হয়ে গিয়েছে, মেয়ে পাচ্ছেন না বিয়ে করার। আমার বিটিয়া ভি মাঙ্গলিক আছে, সব ওর কোথাও শাদি হচ্ছে না। শহরে গেলে হয়তো হয়ে যেত, কিন্তু এই গ্রামে মাঙ্গলিককে কে বিয়ে করবে বলুন? বলতে বলতে ফুঁপিয়ে কাঁদতে থাকেন মহিলা। কাঁদতে কাঁদতেই বলে, আমার ক্যান্সার আছে বাবু, আমি সুইপারের কাজ করি পঞ্চায়েতে, কত টাকা পাই আর। আপনি একে বিয়ে করুন না স্যার, সাব আপনি একে বিয়ে করুন না সাব। বলে সমরবাবুর পা ধরে নেন। এই রাতের বেলায় উটকো ঝামেলার প্রথম দিকে অদ্ভুত লাগলেও পরে বিরক্ত হচ্ছিলেন উনি। তার উপর প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে। আসলে চাই কি মা আমি? আপনাকে কে বললো আমি শাদির জন্য মেয়ে খুঁজছি? अरे আপনাদেরও পিয়ন বাবু আছে না, उन्होंने ही बोला कि आपका शादी होने का है, लेकिन लड़की मिल नहीं रही, इसीलिए तो मैं बोली कि हमार बिटिया থাকতে কিসের এত সমস্যা, আরে আমি আছি তো। খুব রাগ হয় সমরবাবু। লোকে আজকাল খেতে দিলে শুতে চায়, এত বড় সাহস ওই কুশলবাবুর। এসব কথা ভালো মানুষ ভেবে বলেছে কি বলেনি, কে না কে তার কাছে সেই গপ্প পেরেছে। ছি, মান সম্মান পুরো ধুলোই মিশিয়ে দিয়েছে। সমরবাবু কাউকে বাজে কথা বলার মানুষ নয়, তাই মনে রাগ করলেও কিচ্ছু বলেন না। একটা বিরক্তিসূচক নমস্কার করে মুখের উপর দুম করে দরজাটা বন্ধ করে দিলেন। মনে মনে ঠিক করলেন যে কালকে কুশলবাবুকে বোঝাতে হবে যে তিনি একেবারেই ছ্যাবলামোর পাত্র নয়। ফোন নিয়ে আপন মনে খাটে বসে গজরাতে থাকেন। মিনিট 10 পরে আবার কড়া নাড়া। মাথাটা গরম হলো সমরবাবুর। তিনি ভাবলেন, আর কে মেয়ে মহিলা এসব আর দেখবেন না, অনেক হয়েছে, এবার একটু ঝেড়ে কাপড় পরিয়ে দিতে হবে মা বেটিকে। সে ভাবনা ভেবেই দরজাটা খুলে, ইয়ার কি হচ্ছে?
বলে সামনে কে দাঁড়িয়ে আছে তা না দেখে চিৎকার করে বসেন। তারপর এক মুহূর্ত নীরবতা, কারণ ওখানে তো ওই মামি আর দাঁড়িয়ে নেই। তার জায়গায় এক হাতে রুটি আর এক হাতে তরকারি সহ মুখে বিড়ি গুঁজে দাঁড়িয়ে কানু। চেঁচান কেন কর্তা? কানু অবাক হয়। ওহ, তুমি? কেন আর কে ডাইবা? এ তল্লাট শ্মশান হয়ে যায় কর্তা। রাত বিরেতে খুব একটা কেউ এই জলাকুটির কাছে আসে না। দূর বেটা, সবাই না এলে তুই এলি কেমন করে? আমার নাম কানু, ভয় ডর নাই। যেদিন ঘাড় মটকাবে মরবো, না মটকালে না খেতে পেয়ে মরবো, ভয় আমার নাই। বাহ, দারুণ লজিক তো। গরম আছে, খাবার খেয়ে দে শুয়ে পড়ুন। পয়সাটা নিয়ে যা, দাঁড়া। একদম এ মাসের শেষই নেব। এখন পালাই আমি কথা, বুঝলেন? বলে কানাই চলে গেল। শান্তি নেই জীবনে। সমরবাবু ভাবেন এর থেকে কলকাতায় চাকরি করলে ঢের সুখে থাকা যেত। সরকারি চাকরি ওই নামই। এর থেকে মোবাইলের দোকানে মালিক বোধ হয় বেশি টাকা কামায়। নিজের উপরই বিরক্ত ধরে যায় তার মাঝে মাঝে। রাত বেশ গভীর, ঝিঝির ডাকটাও বেশ স্পষ্ট। মাকড়সা বড্ড বেশি এই জায়গায়। প্রথম 2-3 রাতে ক্লান্তিতে যা ঘুম এসেছিল এখন আর তা আসছে না। টেবিলের উপর অ্যালার্ম ঘড়িটা রেখেছেন। টিকটিক করে আওয়াজ হচ্ছে জোরে, যেন কেউ করাত চালাচ্ছে। কানের কাছে গুনগুন শুনে ভাবলেন, তবে কি মশা মারার ইলেকট্রিক মেশিনটা চালিয়ে শুতে ভুলে গেছেন? পাশ ফিরে উঠে দেখেন সেটা চলছে না। সারা ঘর অন্ধকার। বুঝলেন লোডশেডিং। তবে লোডশেডিংয়ে যতটা অন্ধকার হওয়ার কথা ততখানি অন্ধকার কিন্তু নয়। জানলা দিয়ে একটা ক্ষীণ আলো আসছে। আলোটা যেন একবার হালকা হচ্ছে, আবার হস করে জ্বলে উঠছে। তবে কি আলেয়া? কে জানে। কুশলবাবু তো আবার মানা করেছেন, তবে ব্রাহ্মণ বলে কথা, এত সহজে কি আর অপশক্তি তাকে কাবু করবে? আর গলায় বইতে আছে, কে কি করবে শুনি। আর মোমবাতিটাও খুঁজতে হবে। মোবাইলের ছোট টর্চে খাটের কানায় লেগে গুঁতো খাওয়ার ভয় তিনি 7-5 না ভেবেই খুলে দিলেন জানলাটা। জঙ্গলের শুরুর দিকটা বেশ ভালোভাবেই দেখা যায় জানলা থেকে। শুধু ওই কুঠিরের কাছে কুয়াশাচ্ছন্ন থাকে। হঠাৎ একটা খচখচ শব্দে বুঝলেন কেউ জঙ্গলের শুকনো পাতার উপর পা দিয়ে চলাফেরা করছেন। এদিক ওদিক চোখ পড়তেই দেখলেন বেশ অনেকটা দূরে একটা কালো অবয়ব একটু অস্থির পায়চারি করছে। এত রাতে কে আসবে এই কুঠিরের কাছে, তাও এই ভুতুরে জঙ্গলে? তাহলে কি সব ভাওতা ভূত না, আসলে চোর ডাকাতের আড্ডা ওই বাড়ি? কিন্তু একা একা সাহস দেখানো কি ঠিক হবে? কিন্তু কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারছেন না উনি। এমন কিছু বিশাল সাহসী বলে নাম ডাক নেই তার। তবু কেন পারছেন না? কিসের আকর্ষণে? বরাবরই তার মস্তিষ্কে এই সিগন্যালই পৌঁছাচ্ছে যে যা সমর, দেখেই আয় না কি হচ্ছে ওখানে। তিনি ভুলেই গেলেন কানু কৌশলবাবুর সাবধান বাণী। এই কি গো, কি করছো? এ কি তুমি এত রাতে এখন কি করছো? বললেন সমরবাবু। ওসব বাদ দিন না কর্তা। আপনার যখন ইচ্ছে হয়েছে তখন তো জানতেই হবে, তাই না কর্তা? সমরবাবু খেয়াল করলেন কানাইয়ের মুখ, গলার আওয়াজ সব এক, কিন্তু কথা বলার ধরনটা যেন পাল্টে গেছে। একটা গ্রাম্য অশিক্ষিত আওয়াজ যার মধ্যে সবসময় বিদ্যমান ছিল, তার হঠাৎ এরকম পরিবর্তন হলো কি করে? আর তাছাড়া এখন তো রাত প্রায় 12টা থেকে 12:30 পার করে গেছে। এখন এখানেও কি করছে? আর ওই মেয়েটাই বা কে? সমরবাবু ভাবলেন, আরে আবার ডাকাত ফাকাত নয় তো? সেটা মনে হতেই তার শরীরে একবার ঘেমে উঠল। কি জানি কি মতলব। নেপালি কুকরি ছুরি যেটা সমরবাবুর জ্যাঠামশাই তাকে দিয়েছিলেন, সেটা কোমরে গোজা আছে। সেটা ভালো করে দেখে নিলেন তিনি একবার। কানু যেন তার মনের ভাব পড়ে নিয়েছে। সে বলে, ওসব দেখতে হবে না,
আপনি যখন কানুর সনে আসেন আপনার কোনো বিপদ হবে না। শুধু মনে রাখবে, যা দেখবেন কাউরে বলবেন না। হঠাৎ কানু এসে তার হাতটা ধরল। তার সঙ্গে সঙ্গেই প্রায় অ্যানাস্থেশিয়া হওয়ার মতো অবসতা তাকে গ্রাস করল। তিনি তো অনুভব করতে পারছেন, কিন্তু স্থির হয়ে গেছেন যেন এক কাঠপুতুল। তার চাবিখানা ধরে কেউ নাচাচ্ছে, একবার এদিক তো আর একবার ওদিক। কানু হাত ধরে ততক্ষণে এগিয়ে চলেছেন। সমরবাবুও নিঃশব্দে অনুসরণকারী। আলো স্পষ্ট হচ্ছে, আরো অবয়বটাও। কিছুতেই যেন কানুকে মানা করতে পারছেন না, যেন ম্যাজিক। তার শরীর পা কিছুর উপরই যেন আয়ত্ত নেই আর। খেলনা গাড়ির মতো এগিয়ে যাচ্ছেন কানুর হাত ধরে। এতক্ষণে অবয়বটার খুব কাছে এসে পড়েছেন। সমরবাবু দেখলেন অবয়বটি আসলে একজন মহিলা। বোরখার মতো কি একটা ঢাকা, অথচ বোরখা নয়। শুকনো পাতা এক জায়গায় জড়ো করে আগুন জ্বালিয়েছে। কানু গিয়ে তার কাঁধে হাত রাখতেই যেন আর সামলাতে পারলেন না সমরবাবু। তিনি সভয়ে দেখলেন মেয়েটি তার দিকে পেছন ঘুরে তাকালো। আর সেই মেয়েটি আর কেউ না, সেদিনের ওই জমাদার মহিলার মেয়ে। কিন্তু তার মুখ তো এক না। চোখের কাজল যেন কেউ কেড়ে নিয়েছে। চোখে জিঘাংসা, ঠোঁটের কোণে কান্না, মুখে মায়া, যেন লজ্জায়, ঘেন্নায়, ভয় কুঁকড়ে আছে। সমরবাবুর দিকে ঘুরে বলে, সাহেব, এখানে কেন এসেছেন? সকালে তো ফিরিয়ে দিলেন। দেখুন দেখুন, আমার কি সর্বনাশ হয়ে গেল সাহেব। ওরা আমাকে তো ছাড়লো না। সমরবাবুর বুক ধকপক করছে। তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। কানু বলল, কথা মাইয়াটার কি হবে এখন? মাইয়াটারে বাঁচান, কথা বাঁচান। মেয়েটা বললে, সাহেব, আমার কি হবে এখন? কোথায় যাব সাহেব? সবাই বলবে মেয়েটাকে পুড়িয়ে মার। এ মেয়ে তো নষ্ট, তাই পালিয়ে এসেছি। কি করব স্যার? সমরবাবুর মাথা ঘুরছে, কারণ মেয়েটির গলার আওয়াজ একটুও স্বাভাবিক না। কেমন যেন দুটো স্বর একে অপরের উপর জাঁকিয়ে বসেছে। সব অদ্ভুত। মেয়েটার মুখে মায়া যেন নেই, চোখে তীব্র খুন জেগে উঠেছে। সেই সঙ্গে কানুর তীব্র আগুনে চোখ। হঠাৎ দেখলেন কানুর মুখটা যেন আর কানুর নেই, এ এক অন্য মুখ। এ মুখ কখনো দেখেননি তিনি। কোথায় সেই গেঞ্জি আর প্যান্ট, তার জায়গায় ধীরে ধীরে কানুর সারা শরীরে যেন জড়িয়ে যাচ্ছে একটা সাদা ফতুয়া আর ধুতি। এ কি, এরকম পাল্টে যাচ্ছে কেন? তিনি একটা আওয়াজ শুনলেন, কানুরই গলা। কানু যেন ফুঁপিয়ে কাঁদছে। তারপর ধীরে ধীরে মেয়েটার পাশে গিয়ে বসলো, মেয়েটার কাঁধে হাত দিল। তারপর দুজনেই ওরা তারস্বরে চেঁচিয়ে কাঁদতে আরম্ভ করলো। সমরবাবু বাকরুদ্ধ। তার চোখ যা দেখছে তা তিনি নিজেকে বিশ্বাস করাতে পারছেন না। কানুর মতো লোকটা মেয়েটির কাঁধে হাত দিতেই মেয়েটি বলল, আমাকে ছাড়া থাকতে পারবি তো? একে মেয়েটা কথা বলার ধরনও এমন পরিবর্তন হলো কি করে? সকালে যখন ও মায়ের সাথে এসেছিল তখন দিব্যি কথা বলার সময় একটা বিহারি টান লক্ষ্য করেছে সে। এসব কি হচ্ছে? সমরবাবুর চোখের সামনের পৃথিবীটা আদৌ সত্যি কিনা তার সন্দেহ হচ্ছে। সেই ছেলেটা কাঁদছে তখনও অঝোর ধারায়। কাঁদতে কাঁদতে মেয়েটিকে বলল, না, পারবা না। তুই সেখানে গেছিস, আমারেও নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা না রে, নিয়ে যা। তারপর সেই ছেলেটা একটা লম্বা বট গাছের টালে পা দিয়ে গাছে উঠল। তার ফতুয়ার পকেট থেকে বার করলো একটা লাল গামছা। খুব সুন্দর করে যত্ন করে ভাঁজ করলো, তারপর জড়িয়ে পেঁচিয়ে নিল গলায়। ওদের কেউই সমরবাবুকে দেখছে না।
মেয়েটি স্থিরভাবে ছেলেটির দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটির মুখে মায়া, ছেলেটির চোখ জলে ভেসে যাচ্ছে। আচমকা গাছ থেকে লাফ দিল ছেলেটি, আর সেই গামছার ফাঁস গাছের ডালে আটকে ছটফট করতে করতে ছেলেটি নিস্তেজ হয়ে গেল। আর সহ্য করতে পারলেন না সমরবাবু। সেই দৃশ্য দেখে সমরবাবু ধূপ করে পড়ে গেলেন। ঘুম ভাঙল হাসপাতালে। মাথা ভার হয়ে আছে। চোখ খুলেই দেখলেন একটা ছোট্ট ঘরে তিনি শুয়ে রয়েছেন। একদম ভাঙা একটা বেড, চারিদিকে মেঝেতে পানের পিক, আর সামনে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে কানু আর কুশলবাবু। তিনি চোখ মেলে চাইতেই কথার জ্ঞান ফিরিছে। সিস্টার, ডাক্তার বাবুরে খবর দেন নাকি? তার কাল রাতের কথা অনেকটাই মনে আছে। কানু তো এমনভাবে কথা বলছিল না কাল। তার গলার আওয়াজ এক থাকলেও ভাষা অন্য। ইশারায় কাছে ডাকলেন উনি। উফ, কাল কাল কি হয়েছিল? আর মেয়েটা কোথায়? কোন মাইয়া? কথা, আপনার মাটা ঠিক আছে তো? কালকে কালকে আমি আপনারে খাবার দিতে এলাম, আপনি খাবার নিয়ে এলেন, তারপর আমি সইলে গেলাম, ভুইলা গেলেন। বাজে বকো না তো, রাতের কথা বলছি। ওই যে মেয়ে আর মা সকালে আমাকে বিরক্ত করছিল, আবার রাতেও এসেছিল আমার ঘরে। আমি তো বললামই তোমাকে। তারপর রাতের বেলা আমি কি হচ্ছে সেটা দেখতে জঙ্গলের মধ্যে দুপা এগিয়ে যেতে তো তুমি আমার হাত ধরে টানলে। তারপর আমার আর কিছু মনে নেই। এতক্ষণ হাঁ করে শুনছিলেন কুশলবাবু। এবার মুখ খুললেন তিনি। আগে স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। কাল তো কানুর রাতে হেভি পেটে ব্যথা। তারপর আমাকে ওর গিন্নি ফোন করে। ওই আমার কাছে একটু ওষুধ টষুধ থাকে, তাই আমি আবার রাতে ওর বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসি। এবার যেন আকাশ থেকে পড়লেন সমরবাবু। কালকের ঘটনা খুলে বললেন কুশলবাবু আর কানুকে। ওদের কপালে যেন চিন্তার ভাঁজটা বেড়ে গেল। ওরা দুজনেই সেই মেয়েটির ব্যাপারে জানতে চাইলেন। সমরবাবু খুব ভালোভাবে বর্ণনা দিলেন। কাল রাতে যে তার অভিব্যক্তির পরিবর্তন হয়েছিল সে কথাও এড়িয়ে গেলেন না সমরবাবু। চিন্তার স্বরে বললেন কুশলবাবু, আসলে গিন্নির বোনের ছেলের মুখে ভাত কাল, সে কারণে আজই আমরা দুজন শহরে যাব। এই দুপুরবেলাতেই বেরোবো, না হলে বলতাম আজকের দিনটা আপনাকে আমাদের বাড়িতেই কাটাতো। সমরবাবু বললেন, আরে এটা তো একদিনের ব্যাপার নয়, আজকে থাকলেই বা কি এমন হয়ে যেত? কুশলবাবু বললেন, আসলে আজকেই কৌশিকী অমাবস্যা। শোনা যায় আজকের রাতেই নাকি মেয়েটির চরম সর্বনাশ হয়েছিল। তাই আজ ও পথ কেউ মারায় না স্যার, খুব সাবধানে থাকবেন। তেমন হলে না হয় কানু আপনার সাথে থাকবে আজকে রাতে। আমতা আমতা করলেন সমরবাবু। কানু মানে ওর কি দরকার? আরে আমি ঠিক পারবো। আসলে আমি কাল পাকামোটা একটু বেশি করেছিলাম, তাই বুঝি। কুশলবাবু বেশ যেন আদেশের সুরেই উত্তর দিলেন, না স্যার, ওরকম করবেন না। দয়া করে কথাটা শুনুন আমার। কানু থাক আপনার সাথে আজকে। ও বাড়িতে তো কানুর ভাই আছে, তাই ওর মা বউয়ের কোনো অসুবিধে হবে না। সমরবাবু খুব একটা আপত্তি করতে পারেন না। যাকে একটা রাতে তো ব্যাপার, কাল থেকে তো আর এই সমস্যা নেই। আবার পরের বছর ভাবা যাবে এখন। বিকেলবেলা 4টের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ হয়ে গেলেন সমরবাবু। তারপর কানু একটা ভ্যানকে ডেকে তাকে পৌঁছে দিয়ে গেল কোয়ার্টারে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন তিনি। এখন যথেষ্ট গরম, চারিদিকে দিনের আলোর মতো পরিষ্কার, তবু কোয়ার্টারের কাছ থেকে জঙ্গলের যেটুকু দেখা যায় তাতে একটা অদ্ভুত আলো আধারি যেন ভার করে আছে। জঙ্গলের শুরুর মুখটা ঈশ্বর দেখা গেলেও এই চকচকে আলোতেও উঠির কাছ অব্দি কেমন যেন এক ধোঁয়াটে। এসব ভাবতে ভাবতে একটা ডাক শুনতে পেলেন তিনি। কথা। ডাকটা শুনেই চমকে তাকালেন।
এই কে? ও কানু। তা ওরকম পিছন থেকে ভূতের মতো গলা করে ডাকছিস কেন? মায়েরই কোনো কাণ্ডজ্ঞান নেই। এই তোদের জন্য একদিন আমি বেঘরে মারা পড়ব। রাতের খাওয়া শেষ, কানু এনে দিয়েছে। সন্ধ্যাবেলায় 1.5 ঘন্টার জন্য সে হাওয়া হয়েছিল। তারপর যথা সময় সে রুটি তরকারি নিয়ে ফেরত এসেছে। সঙ্গে করে নিজের খাবারটাও এনেছে, একসাথে খাবে বলে। খাওয়া দাওয়া শেষ করে কলপারে মুখ ধুতে গেছেন সমরবাবু। চাপাকল থেকে জল তুলে মুখ ধুয়ে মাথা তুলেছেন, হঠাৎ কি একটা দেখে হেই, ভয়ানক চমকে চেঁচিয়ে উঠলেন। কারণ পিছনেই ছিল। সে আওয়াজ শুনে কি হলো কথা, ভয় পেলেন? বলে ছুটে আসে। সমরবাবু সামলান নিজেকে। না, ওই ওই একটু বিড়াল টিড়াল মনে হয় বলে সামাল দেন। সমরবাবু একটু একটু না, বরং বেশ ভালোই ভয় পাচ্ছেন। কিন্তু সে কথা তো আর কানুকে বলা যাবে না। রাজবাড়ি ব্যাপারটা বজায় রাখতেই হবে তাকে। তিনি স্পষ্ট দেখেছেন সামনের জামরুল গাছের পেছনে একটা মহিলা অবয়ব তাকেই হা করে যেন দেখছিল। তিনি তাকাতেই সেটা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। এতটাই কি ভুল দেখলেন কে জানে। আসলে বড় ধকল গেছে তার, তাই আর বেশিক্ষণ দাঁড়ালেন না। বড় একটা হাই তুলে চকানু বিছানা করি, কাল আবার ডিউটি বলে ভিতরে চলে গেলেন। রাত অনেকটা গভীর, যদিও তার আন্দাজ নেই সমরবাবুর। একটা ঝুমঝুম শব্দে হঠাৎ ঘুম ভেঙে যেতে ভয়ানক অবাক হয়ে যান তিনি। আর তার সাথে জাঁকিয়ে ধরে একটা তীব্র ভয়। মনে মনে ভাবেন, এটা কোথায়, কোথায় এসেছেন তিনি? এত সুন্দর মখমলের বিছানা, বাগথাম্বা খাট, কার যেন কোলাহলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এক দুর্বোধ্য ভাষায় কথা বলছে কেউ, আবছা আওয়াজ আসছে তার। টড়কনতি দুম করে খাট থেকে নেমে পড়লেন তিনি। কোথায় এসেছেন তিনি? তবে কি কানু তাকে কিডন্যাপ করে নিল? জোরে কানু বলে চেঁচাতে গেলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ হলো না। তিনি ঘেমে উঠলেন। একে মুখে কোনো শব্দ কেন নেই তার? তবে কি তিনি মারা গেছেন, আর বেঁচে নেই তিনি? ঘরের পাশেই একটা বড় আয়না, বেশ মান্ধাত্তা আমলের। তার সামনে দাঁড়িয়ে আরো 2-3 বার 4 বার চেঁচাতে গেলেন। দেখলেন তার মুখই কেবল নড়ছে, গলা ফেটে যাচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। খেয়াল করলেন তার ঘরের দরজাটা বন্ধ। তিনি বাইরে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু দরজার ছিটকিনিটা অনেক অনেক উঁচুতে। তার 5 ফুট 7 ইঞ্চি উচ্চতাতেও নাগাল পেলেন না। অনেকবার লাফালেন, কিন্তু তাও পারলেন না। জোরে ধাক্কাতে লাগলেন দরজা, কিন্তু কিছুতেই কোনো শব্দ হলো না। তার মনে হলো তার কান খারাপ হয়ে গেছে, আর না হয় এমন একটা ঘরে তিনি বন্দী যেখান থেকে তার আওয়াজ বাইরে বেরোয় না। এবার কি হবে? তবে কি চিরদিন এই অজানা পুরীর অন্ধকারে বন্দী থাকবেন তিনি? পাগলের মতো ছটফট করতে লাগলেন তিনি। ভাবলেন বিছানা বালিশ সব লন্ড ভন্ড করে দেবেন, কিন্তু বালিশটা তুলতে গিয়ে তিনি দেখলেন তার হাত যেন অবশ হয়ে পড়েছে। তার হাতে 1 ফোঁটা শক্তি নেই। সেই বালিশ চাদরগুলো যেন ইটের চেয়েও ভারী। গলা তেষ্টায় কাঠ হয়ে গেছে। লক্ষ্য করলেন আয়নার পাশে একটা টি টেবিল রাখা আছে। সেখানে একটা জলের গ্লাসে জলও রয়েছে, কিন্তু তিনি সেটাও তুলতে পারলেন না। যেন হাওয়ার মধ্যে দিয়ে তার হাত নড়াচড়া করছে। শূন্যে হাত দিচ্ছেন তিনি। সেই মুহূর্তে তার মনে হলো সব যেন মরীচিকা, সব শূন্য, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু মিথ্যা। এক মায়াজালের মধ্যে ফেসে গেছেন তিনি। তিনি বুঝলেন এই মায়াচক্র থেকে আর কোনোদিনও তিনি জীবিত বেরোতে পারবেন না। এমন সময় কার একটা চিৎকার কানে এলো তার, একটা পুরুষ কণ্ঠের চিৎকার। তিনি শান্ত হওয়ার চেষ্টা করলেন ভালো করে। সেই বন্ধ দরজার বাইরে কান পাততেই তার চোখে পড়ল ডোর হলে একটা ছোট ছিদ্র করা আছে দরজায়। তিনি তড়িঘড়ি চোখ রাখলেন দরজার বাইরে কি চলছে তা দেখার জন্য। আর তিনি যা দেখলেন তার জন্য তিনি একটিবারে তৈরিও ছিলেন না। কিন্তু দেখলেন বেশ কয়েকজন পুরুষ মানুষ সাহেবের বেশে দাঁড়িয়ে রয়েছেন। শুধু সাহেবের বেশ কেন, তারা সাহেবই, কেমন মান্ধাত্তা আমলের পোশাক। যেন মনে হচ্ছে কোনো সাহেবদের ভূমিকায় অভিনয় করা মানুষদের যাত্রার রিহার্সাল চলছে। তবে কি সাবলীল সে অভিনয়? বাইরে একটা সুন্দর আওয়াজ ভেসে আসছে, দুর্বোধ্য কোনো গানের। সমরবাবু দরজার এপার থেকে দেখলেন
সুরাপানের আসর বসেছে। সবাই নাচছেন, গাইছেন, আনন্দ করছেন। আর এদিকে এসব দৃশ্য দেখে বিমোহিত হয়ে পড়েছেন সমরবাবু। বাহ্যজ্ঞান ভুলে গেছেন। হঠাৎই ছন্দপতন, একটা নারী কণ্ঠের তীব্র চিৎকার আর তাকে ছাপিয়ে পুরুষের বুটের আওয়াজ যেন সব উল্লাসকে ছাপিয়ে গেল। স্পষ্ট শুনতে পেলেন কেউ যেন বুট পরিহিত অবস্থায় কাঠের সিঁড়ি দিয়ে দাপিয়ে ওপরের তলায় আসছেন। এবার আস্তে আস্তে সেই আওয়াজ আরো প্রকট হলো। এমন সময় একটা হৃদয় বিদারক দৃশ্য দেখে চমকে উঠলেন তিনি। দেখলেন একটি অল্প বয়সের মেয়ে, সাদা শাড়ি, তাকে টেনে হিচড়ে উপরে নিয়ে আসছেন একজন সাহেব। তিনি এতক্ষণ এদের মাঝে ছিলেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার এমন সর্বনাশ করো না, দয়া করে ছেড়ে দাও, দয়া করো আমাকে, ছেড়ে দাও আমাকে। কেউ তার কথা শুনছে না। যে সাহেবটি তাকে টেনে হিচড়ে নিয়ে এসেছিল সে যেন বাকি সাহেবদের ডেকে নিয়ে কি একটা কথা বলল। এটা নাটক তো নাকি সত্যি? কি হচ্ছে? সমরবাবুর কোনো রকম হুঁশ নেই, সত্যি কোনো হুঁশ নেই। একলা ঘরে শান্তভাবে বন্দি তিনি, কিন্তু মনে ঝড়, মন উথাল পাথাল করছে তার। মেয়েটার সাথে যে উল্লাস বন্ধ হয়ে গিয়েছিল তা যেন হঠাৎ করে আরো তীব্রভাবে বেড়ে উঠল। আরো জোরে আওয়াজ শুরু হলো। সে দরজার হোল দিয়ে সমরবাবু স্পষ্ট দেখলেন সাহেবরা মেয়েটিকে ঘিরে ধরেছে। প্রত্যেকের মুখ সুস্পষ্ট, প্রত্যেকের মুখে যেন কামনারত অসুর, কোনো মায়া নেই, যেন নির্দয় পাষাণ মূর্তি সব। এক অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে সমরবাবুর। কি করবে ওরা মেয়েটার সাথে? মেয়েটি তারস্বরে চেঁচাচ্ছে। পৈশাচিক সাহেবরা একে একে তার শরীর থেকে আবরণ খুলে নিচ্ছে। কাঁদছেন সমরবাবু, বড় কান্না পাচ্ছে তার। মন্দিরাকেও নিশ্চয়ই এভাবেই আর দেখতে পারেন না। মেয়েটির গগনভেদী কান্না আর সাহেবদের প্রবল আক্রমণের অনিত তখন বারান্দায় পাগলের মতো দরজা ধাক্কান তিনি। কিন্তু যেন সেই হাত প্রতিহত হয়ে ফিরে আসে আবার নিজের কাছেই। তার মনে পড়ে যায় কলেজ জীবনের একটি ঘটনা। তখন সমরবাবু কলেজে বিয়ে পড়ছেন। চন্দনাকে বড় ভালো লাগতো তার। তখন তো এখনকার মতো প্রেম বিনিময় অতটা সহজ ছিল না। ইতিহাসে বরাবরই ভালো ছিলেন তিনি। সেই সূত্রে মেয়েটির কাছাকাছি আসা, পত্র বিনিময় হতো। ভেবেছিলেন বিয়েও করবেন। মেয়েটি সে প্রস্তাবে রাজিও হয়েছিলেন, কিন্তু সবই ছিল গোপনে। তার বন্ধু বান্ধব গুণা করেও কেউ টের পায়নি, এতটাই গোপন ছিল সেসব। হঠাৎ একদিন চন্দনা হারিয়ে যায়। চন্দনার বাবা ছিলেন দুধে ব্যবসায়ী, বড় বাজারে সিমেন্ট বালির ব্যবসা ছিল তাদের। দুদিন পরে চন্দনার ছিন্ন ভিন্ন দেহ আবিষ্কৃত হয় খাল পাড়ে। সমরবাবু জ্ঞান হারিয়েছিলেন সেই নৃশংসতায়। কিন্তু তখনকার রক্ষণশীল পরিবার তো কিছুতেই ব্যক্ত করতে পারতেন না তার মনের কথা। গুমরে কেঁদে মরতেন, এবং তিনি তাই কখনোই বিয়ে করতে চাননি। একা একা রয়েছেন। সেই বিভৎসতার স্মৃতি অনেক মলিন হলেও এখনো সেসব দৃশ্য মনের অন্তরালে ফুটে ওঠে। সব ধামাচাপা পড়ে যায়। মন্দিরের সাথে খুব কথা বলতে ইচ্ছে করে। কেন তাকে মরতে হলো এই কথা সে আজও জানে না। কি হয়েছিল সেদিন? সেই কষ্ট এখনো যে ধূসর হয়ে আছে, সেই সত্য উদ্ঘাটন হয়নি। আরো কিছুক্ষণ চলল পাশবিক চিৎকার। দরজার ছেদটিতে চোখ রাখতে পারেননি তিনি। অবশেষে থামল মেয়েটির আওয়াজ। সমরবাবু এবার চোখ রাখলেন দরজার বাইরে। দেখলেন মেয়েটির শান্ত নিথর দেহটি শায়িত আছে। কিন্তু এ কি? বাকিটা কোথায়? কেউ নেই। এই মাত্রই তো সাহেবরা ছিলেন এখানে। হ্যাঁ, এই তো। মেয়েটার উপর কিছুক্ষণ আগেও যখন ঝাঁপিয়ে পড়েছিলেন তারা, তাদের উল্লাস কলরব তো শোনা যাচ্ছিল। কিন্তু এখন সব নিস্তব্ধ কেন? মনোযোগ দিয়ে দরজার ছিদ্রটিতে চোখ রাখতেই বুঝতে পারলেন পাল্লাটা অনেকটা আলগা। কি হলো ব্যাপারটা? দরজার পাল্লাটা খুলে গেছে। একবার হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করলেন সমরবাবু। এ কি? এ তো দিব্যি খোলা যাচ্ছে। এই কিছুক্ষণ আগেও যা পাথরের মতো শক্ত ছিল। দরজার পাল্লাটা এক হাতে সরিয়ে দিয়ে তিনি বাইরে বেরোলেন। দেখলেন এদিক ওদিকের চেয়ে পুরোনো আমলের একটি কুঠি বাড়ি, ধরনের কড়িবর্গা দেওয়া বাড়ি।
একটু আগে যে এখানে কোনো জলসা বা উৎসব চলছিল সেই ছাপও বর্তমান, কিন্তু কেউ কোথাও নেই। একা মেয়েটি নিঃশব্দে পড়ে রয়েছে। তড়িঘড়ি মেয়েটার কাছে গিয়ে বসে পড়লেন। তারপর এক হাত দিয়ে নিজের দিকে ফেরাতেই চমকে উঠলেন তিনি। অস্ফুটে বলে উঠলেন, চন্দনা, চন্দনা। মেয়েটি যেন সেই কথাটা শুনতে পেল, ধীরে ধীরে তার দিকে চোখ মেলে তাকালো। তার মানে মেয়েটা মরেনি। কিন্তু এই মেয়েটা কি করে চন্দনা হতে পারে? তিনি তো তাকে দেখেছেন ছিন্ন ভিন্ন শরীরে আজ থেকে কয়েক যুগ আগে। সে দৃশ্য আবার মনে হতেই দু চোখ নিজের দু হাত দিয়ে ঢেকে নিলেন তিনি। তারপর সম্বিত ফিরতে আবার হাত সরাতেই বুক আবারও কেঁপে উঠল তার। কি কোথায় চন্দনা? এ তো সেই মেয়েটা, সেই বিহারি মেয়েটি সকালে মায়ের সাথে যে এসেছিল। সেদিন রাতে জঙ্গলে যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল। সব গুলিয়ে যাচ্ছে তার। কি স্বপ্ন এসব না বাস্তব? তিনি কম্পিত গলায় জিজ্ঞাসা করলেন, কে 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 তুমি? উত্তর এলো, আমায় চেনেন না বাবু সাহেব? আপনি তো দেখলেন আমার সাথে কি হলো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, আমি আমি কিছু করতে পারলাম না। কিন্তু কিন্তু এটা আমি কোথায়? আগে আমায় বলো, আমি আমি এখানে কিভাবে এলাম? সমরবাবু কোনো মতে কথাগুলো বললেন। ভালো করে দেখুন তো, চিনতে পারেন কি না? সমরবাবুর কি আর তখন কিছু খেয়াল করার জো আছে? এত অস্বাভাবিক ঘটনা পরপর ঘটছে যে তিনি সেসব খেয়াল করার অবকাশই পাননি। চোখ মুছে তিনি ভালো করে তাকান। হঠাৎ তার মাথায় আসে, এটা কুঠি বাড়ি না তো? তার মনের ভাব বুঝতে পেরে বোধহয় সেই রহস্যময়ী বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা সেই কুঠি বাড়ি। তারপর একটা অদ্ভুত কাণ্ড হলো, যার জন্য সমরবাবু একটুও প্রস্তুত ছিল না। ভয় বিস্ময়ে যেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার হৃদস্পন্দন বেড়ে চলেছে ঘড়ির কাঁটার মতো। তিনি অবাক হয়ে দেখলেন এতক্ষণ যে মেয়েটা কথা বলছে ধীরে ধীরে কেমন যেন তার গলার স্বর পাল্টে যাচ্ছে। সেই মেয়েটি বলে চলে, কিন্তু আমার কথাও কি করে ভুলে গেলে সমর? এত ভালোবাসতে, আর একটু অনুসন্ধান করলে না? আমার বাবা তো শোকে পাগল হয়ে গেল, মাও পারল না, তুমি তো পারতে। সমর, ছি সমর, ছি, এত কাপুরুষ। সমরবাবু বিস্ময় দেখলেন মেয়েটির গলার আওয়াজ ক্রমশ পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে তার বড্ড চেনা গলার আওয়াজে কথা বলছে মেয়েটি। এ তো চন্দনার গলার স্বর। তিনি আবারও একইভাবে বলে উঠলেন, চন্দনা, তুমি তুমি এসেছ? এসেছি, কিন্তু কি লাভ সমর? তুমি তো আমাকে চিনলে না। চন্দনা, আমি আমি আজও তোমায় ভুলতে পারিনি চন্দনা, আজও তোমায় ভুলতে পারিনি। বলে হাহাকার করে ওঠেন তিনি। তারপর একটু সামনে নিয়ে কাঁদতে কাঁদতেই বললেন, আমার বাবাকে আমি খুব ভয় পেতাম, তাই আমাদের সম্পর্কটা নিয়ে কোনোদিন বাবার সামনে স্বীকার করতে পারিনি। মনে হতো বাবা যদি রাগ করে, আমার কোনো বন্ধুকেও তো জানতে দিইনি আমরা, তুমি তো জানোই। কিন্তু কিন্তু আমি এখন তোমাকেই ভালোবাসি চন্দনা। আমি এখনো অবিবাহিত, শুধু তুমি আমার জীবন জুড়ে এখনো রয়েছো। তাই মেয়েটির শরীর যেন কাঠের, কিন্তু গলায় প্রাণ আছে। সমরবাবু তার চোখ লক্ষ্য করেন, দেখেন তার চোখেও লেগে আছে অশ্রুচিহ্ন। সে বলে চলে, আর শুনতে চাই না, চাই না। থামে না রহস্যময়। ওই পিশাচগুলো বেঁচে গেল, শুধু রাজনীতির আঁচল ধরে বেঁচে গেল ওরা। কিচ্ছু প্রমাণ করা গেল না, কিচ্ছু না। ডুকরে কেঁদে ওঠেন সমরবাবু। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে কপাল চাপড়াতে থাকেন তিনি। আর তখনই ভেসে ওঠে আবার সেই পুরনো কণ্ঠস্বর। চটক ভাঙে তার। আর আমি, আমার কথা জানবেন না? জানবেন না কুঠি বাড়ির রহস্য? আর এতক্ষণ মনেই হয়নি যে তিনি মৃত কোনো মানুষের সঙ্গে কথা বলেছেন। এবার যেন সেই বোধটা হঠাৎ করেই ফিরে এলো। চোখ মুছে হা করে তাকিয়ে থাকেন মেয়েটির দিকে।
মেয়েটি বলে, আমার সাথেও ঠিক এইরকমই হয়েছিল। সেদিন খাটের পরে ওরা আমাকে নিয়ে চলে গেল। তারপর একে এক সবাই মিলে আমাকে শেষ করেছে। যে ছেলেটা লুকিয়ে আমায় ভালোবাসতো সে সব নিতে পারলে না, মরে গেল। গলায় গামছা বেঁধে ঝুলে পড়ল। এখন যেখানে স্টাফ কোয়ার্টার আছে ঠিক সেখানটাতে। আমি জানতাম আপনার মনেও একটা ক্ষত লুকিয়ে আছে, তাই তো সামনে এলাম। আপনার চন্দনা বা আমি সবাই লালসার শিকার। আমার না হোক, অন্তত আপনি শাস্তি দেবেন আশা করি। চন্দনার খুনিদের কি দেবেন তো? চোখের জলে ঝাপসা হয়ে গেছে দৃষ্টি। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, দেব, আমি দেব। আমি চন্দনার খুনিদের উচিত শাস্তি দেব। তুমি শুধু ওর নাম বলে দাও। ওর নাম? ওই পিশাচটার নাম হলো শিবু মণ্ডল, আর তার সাথে ছিল ওর ভাই সোনু মণ্ডলও। মেয়েটির গলার স্বর পাল্টে আবারও চন্দনার মতো হয়ে গেছে। কিন্তু চন্দনা, তুমি ঠিক যেভাবে আমাকে এই কুঠিতে টেনে আনলে সেভাবে তো ওদেরও শাস্তি দিতে পারো একইভাবে। না, আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই। তখন যে কাজ করনি এখন করবে, সেটা দেখেই আমার আত্মা শান্তি পাবে। তা হয় না। আমি পাশে থাকবো সব সময়, কিন্তু যারা তোমার এই সর্বনাশ করলো আমি চাই তাদের শাস্তি দেবে তুমি। আমরা সবাই মিলে প্রতিশোধ নেব ওই শয়তানদের। দাদা, এই দাদা। হন্তদন্ত হয়ে অফিসে ছুটে আসেন সোনু মণ্ডল। বিল্ডার্সের অফিসে বসে তখন বালি সিমেন্টের হিসাব করছে শিবু মণ্ডল। হঠাৎ তার ভাই কিভাবে আসতে দেখে সে বলে, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? সোনু ততক্ষণে ঘেমে নিয়ে অস্থির। সে সাত তাড়াতাড়ি দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। আরে বলবি তো হয়েছেটা কি? শিবু সোনুর কোনো উত্তর না পেয়ে আবার প্রশ্ন করে। সোনু এখনো কোনো উত্তর দেয় না, বরং একটা চিঠি শিবুর হাতে ধরিয়ে দিয়ে বলে, কি এটা? চিঠি? কে দিল? জানি না, খুলে দেখ। শিবু চিঠিটা খুলতেই চমকে গেল। চিঠিতে বড় বড় অক্ষরে কয়েকটা শব্দ লেখা। তাতে স্পষ্ট লেখা, তোমাদের পাপের হিসাব হবে, চন্দনা আবার ফিরে এসেছে। ঠিক সেই সময় হঠাৎ করে লোডশেডিং হলো। ভর সন্ধ্যাবেলা, শনিবার। চার্জার লাইটটা জ্বালতে যাবে এমন সময় বন্ধ দরজায় খটখট করে টোকা পড়ল 3 বার। সোনু চেঁচিয়ে জিজ্ঞাসা করল, কে? একটি মহিলা কণ্ঠে উত্তর এলো, আমি। তারপর কিছুক্ষণ নীরবতা। তারপর আবার বলল, চিনতে পারছো না? সোনু আর শিবু সেই চিঠিটা হাতে নিয়ে থরথর করে কাঁপছে, কারণ গলাটা তো তাদের খুব চেনা। গলাটা আর কারো না, অনেক বছর আগে যার সর্বনাশ করে খুন করেছিল। গলাটা সেই চন্দনার।